WBSSC SLST ক্লাস 11 এবং 12 প্রিপারেশানে আমরা অলরেডি বটানি কমপ্লিট করে জুওলজির প্রিপারেশান শুরু করেছি। তো তাতে আজকে আমরা ডিসকাস করব বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। তো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন যে সিলেবাস এবারে রয়েছে, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, টাইপস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, মেগা ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি হটস্পট উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। আবার রয়েছে এখানে কনসেপ্ট অফ কনজারভেশন, তার দুটো মেথডস রয়েছে, একটা ইনসিটু একটা এক্সিটু। এরই পাশাপাশি আমরা ওয়াইল্ড লাইফ কনজারভেশন স্ট্র্যাটেজি এই নিয়ে পড়াশোনা করব। তো আমরা শুরু থেকেই একদম পুরো বায়োডাইভার্সিটি থেকেই ডিসকাস শুরু করতে যাচ্ছি। তো এখানে একটা যে প্ল্যান্ট দেখানো হয়েছে কলসপত্রী, যেটা নিপেনথাস বলে, যারা হচ্ছে কি ইনসেক্টিভরাস, মানে যারা পতঙ্গভোজী, একটা বায়োডাইভার্সিটিতে অনেকটাই ভূমিকা রয়েছে। তো আজকে আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশনের আগে একটু দেখে নিতে চাইছি যে আমাদের এই লিভিং ওয়ার্ল্ডে ডিফারেন্স টাইপ অফ অর্গানিজমস রয়েছে, তার ফিচার্সগুলো এখানে আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। তো নেক্সট যখন আমরা শুরু করছি বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, ফার্স্ট আমরা বুঝে নেব যে বায়োডাইভার্সিটি কাকে বলে। যেটা বায়োডাইভার্সিটি আমরা বলে থাকি ভ্যারাইটি অফ স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড। বায়োডাইভার্সিটিকে যদি আমরা একটা টার্মে জেনে রাখি তাহলে কি বলবো, যে ভ্যারাইটি অফ স্পিসিস, ভ্যারাইটি অফ স্পিসিস। আমাদের এই পৃথিবীতে আমরা নিউমেরাস কন্ডিশনে আমরা কি দেখতে পাই, স্পিসিস দেখতে পাই। তাদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে ওইটাই আমাদের কি বলি, বায়োডাইভার্সিটি বলে থাকি। অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশন হ্যাজ রেজাল্টেড ইন দ্য গ্রেট ভ্যারাইটি অফ মাইক্রো অর্গানিজমস। তাই না, আমাদের যে জীবনের যে অরিজিন হয়েছে, তারপর সেখানে ইভলিউশনের মাধ্যমে কি হয়েছে, ডিফারেন্স অর্গানিজম ক্রিয়েটস হয়েছে, লাইক এলগি, ফাঙ্গি, প্লান্টস, অ্যানিমালস, এগুলো নিয়ে আমাদের বায়োস্ফিয়ার ক্রিয়েট করেছে। তো আমরা যদি দেখি যে এই পৃথিবীতে যতগুলো প্রজাতি রয়েছে তাদের সার্বিক বৈচিত্র্যটাকে আমরা বায়োডাইভার্সিটি হিসাবে গ্রহণ করে থাকি। যেভাবে আমরা বলে থাকি যে ডিফারেন্ট স্টিন্টিস প্লেস রয়েছে, তো এখানে আমরা যদি বলি যে এখানে ভ্যারাইটি অফ স্পিসিস 5, কিন্তু টোটাল নাম্বারটা রয়েছে 10। এখানে ভ্যারাইটি অফ স্পিসিস 1, টোটাল নাম্বার রয়েছে 1000। এখানে ভ্যারাইটি অফ স্পিসিস রয়েছে 3, যার নাম্বার রয়েছে কত না 300। তাহলে এখানে যদি আমরা বলি যে এটা এ, এটা বি রিজিয়ান এবং এটা সি রিজিয়ান, তো এখানে যদি বায়োডাইভার্সিটি রিচ যদি আমরা বলে থাকি কোথায় বেশি হবে, তাহলে আমরা দেখব যে যেখানে ভ্যারাইটি অফ স্পিসিস বেশি রয়েছে, তাহলে সবচেয়ে বেশি ভ্যারাইটি রয়েছে কোথায়, এ সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এ সিস্টেমের আমরা বলে দিব কি, যেখানে বায়োডাইভার্সিটি রিচ। তাহলে আমরা যদি বলি যে বায়োডাইভার্সিটিকে যদি আমরা ডিনোট করি তাহলে কি বলবো, যে বায়োডাইভার্সিটি ইকুয়াল টু ভ্যারাইটি অফ স্পিসিস, ভ্যারাইটিস অফ স্পিসিস নট the number of species, not the total number of species, not the total number of species. ওকে, আমরা টোটাল নাম্বারটাকে কাউন্ট করব না, কি করব, ভ্যারাইটিটাকে আমরা ডিনোট করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা চেষ্টা করব ভ্যারাইটি, তাহলে টোটাল নাম্বার অফ স্পিসিস নট। বোঝা গেছে? এবার দেখব আমরা বায়োডাইভার্সিটি এই টার্মটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন কে না, ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন এডওয়ার্ড উইলসন। কিন্তু দ্য কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি গিভেন বাই W. Rosen 1985।
ক্লিয়ার? W.G. রোজেন 1985-এ বায়োডাইভার্সিটি কনসেপ্ট দিয়েছিলেন, কিন্তু টার্মটাই ইন্ট্রোডিউস করেছিলেন এডওয়ার্ড উইলসন। নেক্সট আমরা দেখব যে লেভেলস অফ বায়োডাইভার্সিটি। তো লেভেলস আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি বায়োডাইভার্সিটিকে, একটা জেনেটিক ডাইভার্সিটি, একটা স্পিসিস ডাইভার্সিটি, একটা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো জেনেটিক ডাইভার্সিটি, এ সিঙ্গল স্পিসিস মাইট শো হাই ডাইভার্সিটি অফ দ্য জেনেটিক লেভেলস। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে তার জেনেটিক কম্পোনেন্ট হিসাবে ডিএনএ রয়েছে। তাহলে ওই ডিএনএ থাকার কারণে তার ওই সিকোয়েন্সের অনেকটাই পরিবর্তনের কারণে বা সিকোয়েন্সের, আমরা জানি যে ডিএনএ যে কম্পোনেন্ট সবার ক্ষেত্রে কিন্তু সেম, ডিঅক্সিরাইবোজ সুগার, N2 বেস এবং ফসফরিক অ্যাসিড। আর এই যে N2 বেস, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, তাদের ক্ষেত্রে কম্পোনেন্ট একই হওয়া সত্ত্বেও সিকোয়েন্সের পার্থক্যের কারণে ডাইভার্সিটি কিন্তু আমরা দেখতে পাই। প্রত্যেকের ক্ষেত্রে বিহেভিয়ার, স্ট্রাকচার ডিফারেন্স আমরা দেখতে পাই। নেক্সট আমরা যদি দেখি স্পিসিস ডাইভার্সিটি, এখানে দেখতে পাবো দ্য ভ্যারাইটি ইন দ্য নাম্বার অ্যান্ড রিচনেস অফ দ্য স্পিসিস উইথ এ রিজিয়ান। ওকে, আমরা সেটাকে কি বলবো? স্পিসিস ডাইভার্সিটি। আর ইকোলজিক্যাল ডাইভার্সিটি আমরা বুঝতে পারি কি, যে আমাদের এই লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়াতে যত ইকোসিস্টেম রয়েছে সেখানে কিন্তু পরিবেশগত কারণে ডিফারেন্স আমরা হ্যাবিটেট লক্ষ্য করতে পাই। তো যার কারণে একটা স্পিসিসের অনেকগুলো ভ্যারাইটি আমরা সেখানে কিন্তু দেখতে পাই। তাহলে বিভিন্ন প্লেসে থাকার কারণে যে ডাইভার্সিটি ক্রিয়েট হয় সেটাকে আমরা ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলে থাকি। এবার আমরা একটু দেখে নেব যে জেনেটিক ডাইভার্সিটি যেটা বললাম, তো সেটা যদি আমরা ডিটেলসে দেখি তাহলে কি দেখব? ডাইভার্সিটি ইন দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ জিনস, ক্রোমোজোমস, ভেরিয়েশন ইন দ্য জিনস অ্যান্ড দেয়ার এলিলস ইন দ্য সেম স্পিসিস। অর্থাৎ প্রত্যেক স্পিসিসের ক্ষেত্রে আমরা জিন কিংবা ক্রোমোজোম কিংবা তার ভেরিয়েশন অফ দ্য জিনস, এলিলস লেভেলে ডিফারেন্স দেখার কারণে আমরা কি দেখতে পাবো? জেনেটিক ডাইভার্সিটি পর্যবেক্ষণ করে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, রাউভলফিয়া ভূমিটোরিয়া, যেটা একটা মেডিসিনাল প্ল্যান্ট, এটা হিমালয় অঞ্চলে পাওয়া যায়। ওই হিমালয় অঞ্চলের বিভিন্ন রেঞ্জে বা বিভিন্ন স্থানে এটাই পাওয়া যাওয়ার কারণে তার শরীরে যে কম্পোনেন্ট রয়েছে তার নাম কি? রেসার পাইন, তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। কেন? যেহেতু তারা ডিফারেন্ট হিমালয়ার প্লেসে তারা রয়েছে এবং তাদের ভিতরে তাহলে তার ক্রোমোজোম, জিন্স এবং তার যে এলিলের ভেরিয়েশন আমরা কিন্তু লক্ষ্য করতে পাই। এখানে আমরা দেখে নেব যে ইন্ডিয়া হ্যাজ মোর দেন 50,000 জেনেটিক্যালি ডিফারেন্ট স্ট্রেন অফ রাইস। আমাদের ভারতে শুধুমাত্র 50,000 জেনেটিক্যালি ডিফারেন্স আমরা রাইসের স্ট্রেন দেখতে পাই। একইভাবে আমরা প্রায় 1000 ভ্যারাইটিস অফ ম্যাঙ্গো আমাদের এই ইন্ডিয়াতে আমরা কিন্তু দেখতে পাই। ওটা কারণ কি? জেনেটিক ডাইভার্সিটি। ক্লিয়ার? এবার দেখব আমরা এই জেনেটিক ডাইভার্সিটির কারণে এখানে রাউভলফিয়া সার্পেন্টিনার 3টা স্পিসিসকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে, আলাদাভাবে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এখানে ম্যাঙ্গো স্পিসিসকে এখানে আলাদা করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এটা জেনেটিক ডাইভার্সিটির একটা ফ্লো চার্ট। এবার দেখব আমরা স্পিসিস ডাইভার্সিটি। তাহলে স্পিসিস ডাইভার্সিটি মিনস কী করছে না, দ্য ডাইভার্সিটি এট দ্য স্পিসিস লেভেল, ফর এক্সাম্পল দ্য ওয়েস্টার্ন ঘাটস হ্যাভ এ গ্রেটার এমফিবিয়ান স্পিসিস ডাইভার্সিটি দেন দ্য ইস্টার্ন ঘাট। তাহলে এখানে আমরা দুটো স্থান দেখানো হয়েছে, এটা ওয়েস্টার্ন ঘাট, একটা ইস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের যদি আমরা এক্সাম্পল কম্প্যারিজম দেখি তাহলে দেখতে পাবো কি, ওয়েস্টার্ন ঘাটের কিন্তু গ্রেটার এমফিবিয়ান স্পিসিস ডাইভার্সিটি আমরা দেখতে পাবো কম্পেয়ার টু দ্য ইস্টার্ন ঘাট রিজিয়ান। এবার আমরা দেখে নেব যে কি ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে ইকোলজিক্যাল ডাইভার্সিটি মিনস যে ডাইভার্সিটি আমরা ডিফারেন্ট ইকোলজিক্যাল প্লেস বা ইকোসিস্টেমে যদি আমরা স্টাডি করি সেক্ষেত্রে আমরা সেম স্পিসিসের ডিফারেন্ট ক্যারেক্টার্স পেয়ে যাব। ওটা তার কারণ কেন? যেহেতু ওখানকার যে ইকোলজিক্যাল যে কন্ডিশনস, সেখানে যে ওয়েদার, টেম্পারেচার, সোয়েল কন্ডিশনস, এইসব কারণে আমরা কিন্তু ভ্যারাইটি সেখানে দেখতে পাবো। যেমন ইকোলজিক্যাল ডাইভার্সিটি এখানে বোঝানোর চেষ্টা করেছে, ইট ইজ ভেরি হাই ইন ইন্ডিয়া বিকজ occurrence of large number of ecosystem like desert, rainforest, deciduous forest, mangrove, coral reefs, wetlands। তাহলে যেহেতু আমাদের এই ভারতে আমরা যদি আমাদের এই যে জিওগ্রাফিক্যাল এরিয়াগুলোকে যদি আমরা সিলেক্ট করে দেখি বা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা ডিফারেন্ট ইকোসিস্টেম কিন্তু খুঁজে পাবো। তাহলে এই ডিফারেন্ট ইকোসিস্টেমে যে স্পিসিসগুলো প্রেজেন্স থাকবে তাদের ভিতরে আমরা গ্রেট ডাইভার্সিটি কিন্তু দেখতে পাবো।
তো যার কারণে আমাদের ভারতকে একটি মেগা ডাইভার্সিটি হিসাবে আমরা বলতে পারি। কেন না, যেহেতু এখানে ডিফারেন্ট ওয়েদার রিজিয়ান হিসাবে ইকোসিস্টেম রয়েছে। নেক্সট আমরা বোঝার চেষ্টা করব ইকোলজিক্যাল ডাইভার্সিটিকে ক্লাসিফিকেশান করলে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় আলফা ডাইভার্সিটি, একটিকে বলা হয় বিটা ডাইভার্সিটি, একটিকে বলা হয় গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি কাকে বলে? যখন আমরা দেখব একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে যতগুলো স্পিসিস রয়েছে তাদের যদি আমরা বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি, ওই বৈচিত্র্যটাকে বলা হয় আলফা ডাইভার্সিটি। এই জন্য বলেছে উইথিন কমিউনিটি ডাইভার্সিটি, অর্থাৎ একটা পার্টিকুলার এরিয়াতে ক্ষুদ্র অঞ্চলে যদি আমরা একটা পার্টিকুলার টাইমে যদি ডাইভার্সিটিকে অ্যানালাইসিস করি তখন তাকে কি বলা হবে? আলফা ডাইভার্সিটি। তো এইভাবে যখন যদি কমিউনিটি পাশাপাশি থাকবে তাদের মধ্যেকার যে অঞ্চল জুড়ে আমরা যে রিসোর্স পার্টিকেল দুটো কমিউনিটির মধ্যে ইউজ করে ওখানে যে স্পিসিসগুলোর মধ্যে ভ্যারাইটি দেখতে পাবো ওটাকে বলা হয় কি? বিটা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি মিন্স একটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া যেখানে অনেকগুলো কমিউনিটি মানে পার্টিসিপেট করবে। তো সেই লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়ার যখন আমরা ডাইভার্সিটিটাকে অ্যানালাইসিস করছি তখন তাকে বলা হয় গামা ডাইভার্সিটি। তো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করা হয়েছে যে প্রত্যেকটা যদি আমরা আলফা ধরি তাহলে প্রত্যেকটা ডাইভার্সিটিকে আমরা প্রত্যেকটা ইউনিটকে বলছি আলফা ডাইভার্সিটি, এবং দুটি অঞ্চলের মধ্যবর্তী যে ডাইভার্সিটিটাকে আমরা কি বলছি? বিটা, এবং পুরোটাকেই যদি আমরা ধরে নিই তাহলে এখানে গামা ডাইভার্সিটিটাকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখব আমরা স্পিসিস ডাইভার্সিটি অন আর্থ। আমাদের এই পৃথিবীতে কিভাবে স্পিসিস ডাইভার্সিটি ক্রিয়েট হয়েছে। তো এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে উই হ্যাভ নো ক্লিয়ার আইডিয়া হাউ মেনি স্পিসিস আর ইয়েট টু বি ডিসকভার্ড অ্যান্ড ডেসক্রাইবড। আমরা এখনও পর্যন্ত আমাদের কোনো আইডিয়া নেই, কারণ আমরা এখনও পর্যন্ত পৃথিবীর সব স্থানে পৌঁছাইনি এবং সব স্পিসিস নিয়ে কোনো রিসার্চ বা ডিসকভারও হয়নি, তাই আমাদের ক্ষেত্রে কোনো আইডিয়া নেই। বাট যে স্পিসিসগুলো আমরা এস্টিমেট করে সাজেস্ট করেছি তার মধ্যে দেখা গেছে প্রায় অ্যাপ্রক্স 20 to 50 মিলিয়ন স্পিসিস কুড বি প্রেজেন্ট অন আর্থ, যেটা গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি। এই যে 20 to 50 মিলিয়ন স্পিসিস রয়েছে পৃথিবী জুড়ে, তারা কি করেছে? গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি, পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রজাতি রয়েছে তাদের আমাদের পৃথিবীর মধ্যে গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি ক্রিয়েট করেছে। এবার গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটিকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে মোর দেন 70% স্পিসিস হচ্ছে কি অ্যানিমেলস পাওয়া যাবে, আবার মোর দেন 20% স্পিসিস আমরা প্লান্ট কিংডমকে খুঁজে পাই। এবার এই 70% স্পিসিসের মধ্যে ইনসেক্ট আর দ্য মোস্ট স্পিসিস রিচ গ্রুপস। তাহলে বহুবার পরীক্ষায় প্রশ্ন দেয় যে হুইচ স্পিসিস লেভেল আর মোস্ট গ্রেটেস্ট লেভেল ইন দ্য আর্থ। তাহলে আমরা বলতে পারবো অ্যানিমেলের মধ্যে ইনসেক্ট হচ্ছে কি সবচেয়ে বেশি থাকবে এই পৃথিবীতে ইনসেক্ট। আর যদি প্ল্যান্টের ক্ষেত্রে ধরা হয় তাহলে ফাঙ্গি এবং এনজিওস্পার্ম। প্রথমে আসবে ফাঙ্গি, তারপর হচ্ছে কি তোমার এনজিওস্পার্ম। তাহলে প্ল্যান্টসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফাঙ্গির সংখ্যাটা হচ্ছে কি এনজিওস্পার্ম থেকে বেশি আসবে, আর প্ল্যান্টের সাপেক্ষে ফাঙ্গি এবং এনজিওস্পার্ম এরা সবচেয়ে গ্রেট নাম্বার বা গ্রেটেস্ট নাম্বারে প্রেজেন্স থাকবে আমাদের গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি লেভেলে। এখানে ভার্টিব্রেটস প্ল্যান্টসের মধ্যে একটা পাই চার্ট করে দেখানো হয়েছে যে টোটাল যত স্পিসিস রয়েছে কার ডাইভার্সিটি সবচেয়ে বেশি। তো আমরা ইনভার্টিব্রেটের যদি আমরা পাই চার্ট যদি অ্যানালাইসিস করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যে এরিয়াটা সেখানে কে রয়েছে? ইনসেক্ট রয়েছে মোর দেন 80%-এর বেশি আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ইনসেক্ট রয়েছে। কার মধ্যে? ইনভার্টিব্রেটের মধ্যে। বাকি রয়েছে খুবই কম রয়েছে এখানে ক্রাস্টিসিয়ানস, মলাস্ক আর আদার্স অ্যানিমেলস। তাহলে আমরা ইনভার্টিব্রেটের মধ্যে সবচেয়ে গ্রেট অ্যামাউন্টে রয়েছে কে? ইনসেক্ট। একইভাবে যদি আমরা ভার্টিব্রেটসের ক্ষেত্রে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে কে? ফিশেস। কে রয়েছে? ভার্টিব্রেটসের মধ্যে ফিশেস রয়েছে। সেই ফিশেসের বাদে বাকি যেগুলো রয়েছে যেমন এমফিবিয়ানস, রেপটাইলস, বার্ডস, মেমেলস। আর প্ল্যান্ট কিংডমের ক্ষেত্রে আমরা যেটা আগে স্লাইডে দেখেছিলাম ফাঙ্গি এবং এনজিওস্পার্ম। সবচেয়ে বেশি থাকবে ফাঙ্গি, তারপর বেশি থাকবে এনজিওস্পার্ম, আর বাকি যেগুলো রয়েছে অ্যালগি, লাইকেন, মস, ফার্ন কিংবা বাকি যে প্ল্যান্টগুলো রয়েছে জিমনোস্পার্ম তারা অবস্থান করছে। তাহলে ইনভার্টিব্রেটের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইনসেক্ট, ভার্টিব্রেটসের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ফিশেস, প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ফাঙ্গি বা এনজিওস্পার্ম আমরা বলতে পারি, কারণ আমরা 5 কিংডম কনসেপ্টে ফাঙ্গিকে
প্ল্যান্ট কিংডম থেকে আলাদা করে রাখা হয়েছে। এবার দেখে নেব আমরা ল্যাটিটিউডনাল গ্রেডিয়েন্টস। এবার ল্যাটিটিউডনাল গ্রেডিয়েন্টস মিন্স আমরা জানি যে আমাদের পৃথিবীর মাঝখানের বরাবর কে চলে গেছে ইকুয়েটার। এই ইকুয়েটার থেকে আমরা যত দূরের দিকে যাব আমরা কী দিকে পোলের দিকে পৌঁছে যাব। তো এখানে ল্যাটিটিউডনাল গ্রেডিয়েন্টস মিন্স দে জেনারেলি স্পিসিস ডাইভার্সিটি ডিক্রিজেস এজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটার। যখন আমরা এই ইকুয়েটার থেকে মুভ করে পোলের দিকে যাব তখন কি দেখতে পাবো না স্পিসিসের ডাইভার্সিটি লেভেল আস্তে আস্তে করে কমতে থাকবে। কেন না বায়োডাইভার্সিটি ইনক্রিজ ইন টেম্পারেট এরিয়া, টেম্পারেট এরিয়াতে আমরা বায়োডাইভার্সিটি বেশি দেখতে পাবো এবং ম্যাক্সিমাম দেখতে পাবো কোথায় ট্রপিক্যাল রেন ফরেস্ট। তাহলে ট্রপিক্যাল রেন ফরেস্টে আমরা বেশি করে হাই বায়োডাইভার্সিটি দেখতে পাবো। হাই বায়োডাইভার্সিটি কোথায় দেখতে পাবো না ট্রপিক্যাল রেন ফরেস্টে। আর তার তুলনায় কম দেখতে পাবো কোথায় টেম্পারেট রিজিয়ানে। এবং সবচেয়ে বেশি আমরা কম দেখতে পাবো যখন একদম পোলে গিয়ে পৌঁছে যাব, যখন মেরুতে পৌঁছে যাব তখন কিন্তু আমরা সবচেয়ে কম দেখতে পাবো। তাহলে এখানে যেটা মূল আলোচনার বিষয় যে ইকুয়েটার থেকে যখন আমরা পোলের দিকে রান করছি তাহলে আস্তে আস্তে কিন্তু বায়োডাইভার্সিটি লেভেলটা কমতে থাকবে। এখানে স্পিসিস ডাইভার্সিটি অন আর্থকে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। এক্স অ্যাক্সিস বরাবর বলানো হয়েছে ডিগ্রি অফ নর্থ অফ ইকুয়েটার, আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করা হয়েছে পিক নাম্বার অফ আন্ট জেনেরা স্যাম্পেলড। তাহলে এখানে এই পিঁপড়া প্রজাতিকে নিয়ে ডিসকভার করে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। যখন আস্তে আস্তে করে ইকুয়েটার থেকে মেরুর দিকে যাওয়া হচ্ছে তখন তাদের নাম্বার কিন্তু বা তার সংখ্যা কিন্তু কমে যাবে। কেন না রেন ফরেস্টে বেশি করে উদ্ভিদ জন্মাবে, ফরেস্ট দেখতে পাওয়া যাবে। আর ফরেস্ট জন্মালে সেখানে পাতাগুলো তারা পিঁপড়াগুলো খেতে পারবে, বাসা তৈরি করতে পারবে। এইখানে সেই ট্রপিক্যাল রেন ফরেস্টে এদের নাম্বারটা বেশি পাবে। যখন হচ্ছে পোলের দিকে যাওয়া যাবে তখন কিন্তু এদের নাম্বারটা ডিক্রিজ করে যাবে। এইখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলে আমরা এই গ্রাফটা পেয়ে যাব। এবার দেখে নেব স্পিসিস ডাইভার্সিটি অন আর্থ। এর ক্ষেত্রে ট্রপিক্যাল রেন ফরেস্ট হ্যাভ ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন ফর স্পিসিয়েশন অ্যান্ড অলসো ফর সাপোর্টিং both biodiversity and number of region. It is the very important points of this chapter. কেন যে ট্রপিক্যাল রেন ফরেস্ট যেটি ফেভারেবল কন্ডিশন তৈরি করে কার জন্য না স্পিসিসের জন্য। এই কারণে আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টে সবচেয়ে বেশি স্পিসিস দেখতে পাই। উইথ ভেরি ফিউ এক্সেপশনস ট্রপিক্যালস যেটাকে বলেছে যা ল্যাটিটিউড রেঞ্জেস কত 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ হারবার মোর স্পিসিস দেন টেম্পারেট ওর পোলার রিজিয়ান। তাহলে এই যে রিজিয়ানগুলোতে আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টগুলোতে টেম্পারেট কিংবা পোলার রিজিয়ান থেকে অনেক বেশি বায়োডাইভার্সিটি দেখতে পাবো। এখানে টোটাল ওয়ার্ল্ডের এখানে রিজিয়ান অনুযায়ী গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে দেখা হয়েছে। সবচেয়ে বেশি দেখা যাবে কি ট্রপিক্যাল রেন ফরেস্টগুলোতে বেশি ডাইভার্সিটি দেখা যাবে। এবার আমরা দেখে নেব যে ডাইভার্সিটি কিসের উপর ডিপেন্ড করছে সেটা আমরা ভালো করে একটু দেখব। তো এখানে বোঝানোর চেষ্টা করেছে যে দেয়ার আর ভেরিয়াস হাইপোথিসিস, আমাদের সামনে অনেকগুলো হাইপোথিসিস রয়েছে হায়ার ডাইভার্সিটি ইন ট্রপিক্যাল এরিয়া। ট্রপিক্যাল এরিয়াতে যে আমরা বেশি করে ডাইভার্সিটি দেখতে পাচ্ছি সেই সংক্রান্ত অনেকগুলো হাইপোথিসিস রয়েছে। ফার্স্ট বলছে যে টেম্পারেট এরিয়া হ্যাভ আন্ডারগোন ফ্রিকুয়েন্ট গ্লাসিয়েশন ইন দ্য পাস্ট এজ এ রেজাল্ট মোস্ট স্পিসিস গট কিল্ড। তাহলে আমরা যখন ফ্রিকুয়েন্টলি গ্লাসিয়েশন যখন হতো টেম্পারেট রিজনগুলোতে অনেক আগেকার দিনে তখন কিন্তু সেখানে অনেক স্পিসিস মারা গেছিলো। নো সাচ ডিস্টারবেন্স অকার্ড ইন ট্রপিক্যাল হোয়ার স্পিসিস কন্ট্রিবিউট টু ফ্লুরিশ অ্যান্ড ইভলভড আনডিস্টার্বড ফর মিলিয়ন্স অফ ইয়ার্স। এবার আমরা দেখব যে মোর সোলার এনার্জি ইজ অ্যাভেলেবল ইন ট্রপিক্যাল। আমরা জানি যে পৃথিবীতে এই যে নিরক্ষরেখায় সূর্য সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়, তাই না? তো এই কারণে এখানে আমরা দেখতে পাবো কি সোলার এনার্জি প্রচুর রয়েছে। আর কি দেখতে পাবো এই সোলার এনার্জি বেশি করার কারণে প্লাস আমরা জানি যে ট্রপিক্যাল রেন ফরেস্টগুলোতে প্রতিদিন বিকাল দিকে বৃষ্টি হয়, তাহলে বেশি বৃষ্টিপাত হয়, লাইটের পরিমাণ বেশি, এই কারণে প্ল্যান্টগুলো প্রচুর পরিমাণে ফটোসিনথেসিস করবে এবং খাদ্য তৈরি করবে। দিস প্রমোট হায়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনক্রিজ দ্য বায়োডাইভার্সিটি। যেহেতু খাদ্য তৈরি করছে তাহলে কী হবে প্ল্যান্টের গ্রোথ বাড়বে, আর প্ল্যান্টের গ্রোথ বাড়লে তখন আমরা কি দেখতে পাবো ওখানকার প্ল্যান্টের স্পিসিসের সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তখন আমরা দেখতে পাবো কি হাই বায়োডাইভার্সিটি এখানে লক্ষ্য করতে পাবো। এখানে একটা হাই ডাইভার্সিটির একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই এরিয়া যেখানে হচ্ছে কি ফুললি কভার্ড ফরেস্ট দিয়ে করা আছে। নেক্সট আমরা দেখব
যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ। একজন সায়েন্টিস্ট যিনি আলেকজান্ডার ভন হামবোল্ট এই স্পিসিস এরিয়া রিলেশনশিপটাকে রিপ্রেজেন্ট করেছিলেন। তো এখানে আমরা দেখব যে স্পিসিস এরিয়া হাইপোথিসিস মূল যে থিওরি জিনিসটা কি, প্রিন্সিপাল কি না, একটা রিজিয়ান বরাবর যদি আমরা আস্তে আস্তে করে বাড়াতে থাকি তার রিজিয়ানটাকে, সংখ্যাটাকে, তাহলে কী হবে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সংখ্যা বাড়তে থাকবে, তারপরে আস্তে আস্তে করে স্পিসিস কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, আর বাড়বে না। এই মূল যে প্রিন্সিপালটা বলা হয় স্পিসিস এরিয়া রিলেশনশিপ। আমরা যারা এমএসসি পাস করেছি ইকোলজি প্র্যাকটিক্যালে অনেকেই করেছি, যারা হচ্ছে কি যে একটা রেক্টেঙ্গুলারকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট প্লেসে যদি আমরা রাখি তাহলে সেখানে একটা স্পিসিস পাবো। সেই স্পিসিসের নাম্বার এবং তার নেম দুটোকে যদি আমরা নোট করি তাহলে আস্তে আস্তে করে যখন এর রেক্টেঙ্গুলের সাইজটা বাড়াতে থাকবো তখন তার মধ্যে অনেক স্পিসিস আসতে থাকবে, এবং এই রেক্টেঙ্গুলের যে এরিয়াটাকে আস্তে আস্তে করে আমরা যখন খুব বেশি বাড়াতে থাকবো তখন কিন্তু আর সংখ্যাটাকে বাড়তে পারবে না, কারণ একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে সংখ্যাটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা নতুন কোনো স্পিসিস পাবো না। কেন? যেহেতু আমাদের এই পৃথিবীটা একটা নির্দিষ্ট পরিসীমা রয়েছে, এমন নয় যে অনির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তারিত রয়েছে, তেমনটা নয়। তাহলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা কিন্তু একটা স্পিসিসের নাম্বার কিন্তু সেখানে পাওয়া স্টপ হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্যান্ট চলে যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি, স্পিসিস এরিয়া হাইপোথিসিস। তো স্পিসিস এরিয়া হাইপোথিসিসকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখা হয়, এই এক্স অ্যাক্সিস বরাবর এরিয়া এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্পিসিস রিজনেস, তাহলে আমরা এখানে একটা হাইপারবোলা সাইন পেয়ে যাব, যেটাকে এস ইকুয়াল টু সি এ স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এস ইকুয়াল টু সি এ স্কোয়ার রিপ্রেজেন্ট করা হয়। আর এখানে যে কোনো হাইপারবোলার মান জানতে গেলে একটা স্ট্রেট লাইন ড্র করতে হয়। এই স্ট্রেট লাইনটাকে যদি ড্র করা হয় তার ইকুয়েশানটাকে লগ এস ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা আরেকটা তাহলে হাইপারবোলার ইকুয়েশনটা হচ্ছে কি এস ইকুয়াল টু সি এ টু দি পাওয়ার জেড, আর লগ এস ইকুয়াল টু লগ সি প্লাস দেখতে পাবো আমরা জেড লগ এ। তাহলে এখানে এস রিপ্রেজেন্ট করছে স্পিসিস রিজনেসকে, জেড রিপ্রেজেন্ট করছে রিগ্রেশন কোএফিসিয়েন্টকে, এবং সি রিপ্রেজেন্ট করছে এরিয়াকে, ইন্টারসেপ্টকে, এবং এ রিপ্রেজেন্ট করছে এরিয়াকে। তাহলে এই যে কনসেপ্টটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে স্পিসিস এরিয়া হাইপো রিলেশনশিপ হিসাবে। নেক্সট যদি আমরা দেখি যে ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি টু ইকোসিস্টেম, তাহলে আমাদের ক্ষেত্রে ইকোসিস্টেমে যে স্পিসিস ডাইভার্সিটির কী ইম্পর্টেন্স রয়েছে সেগুলোকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট যে ইম্পর্টেন্স সেটা কি, স্টেবিলিটি। আমাদের এই পৃথিবীতে ইকোসিস্টেমের মধ্যে যে ভেরিয়েশন রয়েছে বা স্পিসিসের মধ্যে ভেরিয়েশন রয়েছে, ওই ভেরিয়েশন থাকার কারণে একটা স্টেবিলিটি মেনটেন হয়। তো আমরা ইকোলজিক্যাল স্টাডিভাবে যদি আমরা দেখি যে স্টেবিলিটির কারণ কেন না, যত বেশি সংখ্যক স্পিসিস থাকবে বা যত বেশি সংখ্যক ভ্যারাইটি স্পিসিস থাকবে আমাদের কিন্তু স্টেবিলিটি বেড়ে যাবে। কারণ কেন, তাদের ভিতরে একটা ফুড ওয়েব তৈরি হবে, তাদের মধ্যে ইন্টাররিলেশন ক্রিয়েট হবে, ফলে কী হবে না একটা স্টেবিলিটি মেনটেন হবে। তার নাম্বার যদি কমতে থাকে ফুড ওয়েব বা যে জালটা সেটা কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে, ফলে স্টেবিলিটি কিন্তু লস করে যাবে। নেক্সট যে আমরা দেখতে পাবো যে ইম্পর্টেন্স কি, প্রোডাক্টিভিটি। অর্থাৎ একটা ট্রপিক্যাল রেন ফরেস্টে আমরা জানি যে হাই বায়োডাইভার্সিটি হয়েছে কেন, সেখানে প্রোডাক্টিভিটি হাই থাকে। কারণ কেন না, সেখানে বেশি করে রেনফল হয় এবং টেম্পারেচারটা খুব বেশি থাকে। এই কারণে আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টে বেশি করে কি দেখতে পাবো, প্রোডাক্টিভিটি দেখতে পাবো। এছাড়া টেম্পারেট রেন ফরেস্টে কিন্তু অতটা বেশি আমরা ঘন জঙ্গল দেখতে পাবো না। কেন, তুলনামূলকভাবে এখানে যে রেনফল কিংবা লাইটের সোর্সটা অনেকটা কমতে থাকে। তো আমরা যদি কম্প্যারিজনভাবে দেখি যে ট্রপিক্যাল রেন ফরেস্টের আমরা ডাইভার্সিটিটাকে বেশি দেখতে পাবো তুলনামূলক টেম্পারেট ফরেস্ট ক্ষেত্রে। ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি টু ইকোসিস্টেম, আমাদের একটা গ্রাফিক্যাল একটা ডাটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এখানে নাম্বার অফ আইডেন্টিফাইড স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড, এখনও পর্যন্ত যে আমাদের পৃথিবীতে যত প্রজাতির স্পিসিস রয়েছে তার একটা ডাটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে আমরা বলতে পারি যে কার সংখ্যা সবচেয়ে বেশি। তো এখানে হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রায় 2,70,000 মতন, এলগির ক্ষেত্রে দেখতে পাবো 40,000, ফাঙ্গির ক্ষেত্রে 72,000, ক্রাস্টেশিয়ানের ক্ষেত্রে 43,000, ইনসেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি 10,25,000, এবং ম্যামেলসের ক্ষেত্রে 4,650, বার্ডসের ক্ষেত্রে 9,700, রেপটাইলসের ক্ষেত্রে 7,150,
তো আমরা সবচেয়ে বেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছি ইনসেক্ট স্পিসিসের ক্ষেত্রে। এবার নেক্সট যদি আমরা আদার স্পিসিস দেখি তাহলে ফিশের ক্ষেত্রে 26,959, এমফিবিয়ার ক্ষেত্রে 4,780 এবং মোলাস ক্ষেত্রে আমরা দেখতে পাবো 70,000 কাছাকাছি। তাহলে এবার দেখব আমরা একটা হাইপোথিসিস রয়েছে যেটা রিভেট প্রপার হাইপোথিসিস, পল এনরিচ হাইপোথিসিসটি দিয়েছিলেন। তো তিনি ইকোসিস্টেমটাকে একটা এরোপ্লেন হিসাবে তুলনা করেছিলেন এবং স্পিসিসগুলোকে এখানে যে এরোপ্লেনে গায়ে রিভেট থাকে সেই রিভেট হিসাবে তিনি স্পিসিসকে তুলনা করেছিলেন। তো স্বভাবতই আমরা এখানে বলে নেওয়ার চেষ্টা করব এই রিভেটসের সংখ্যা কিন্তু অনেকটাই। রিভেটস কাকে বলে সেটা আগে আমরা ডিসকাস করছি। যেমন নাট এবং বোল্টু কী করে না, বোল্ট যেগুলো সেগুলো একটা এরোপ্লেনকে টাইট করে রাখে, কিন্তু এখানে রিভেটসের কাজ কি, রিভেটসগুলো কী করে তারা কিন্তু একদম কম্প্যাক্টলি টাইট করে রাখে ওর যে বাইরে যে আচ্ছাদনটাকে। তার রিভেটস যদি আমরা দেখি সেগুলো কিন্তু নট লুজেবল, একদম পুরো টাইটলি কম্প্যাক্ট করে রাখার জন্য আমরা দেখতে পাই। তো এখানে যদি প্যাসেঞ্জারগুলো প্রত্যেক দিন একটা করে রিভেটসগুলোকে সরিয়ে নিতে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে করে যদি এইভাবে রিভেটসগুলোকে যদি একটা করে সরাতে থাকে তাহলে একটা সময় কিন্তু ডেঞ্জার হয়ে যাবে, কারণ তখন আর এরোপ্লেনের স্ট্রাকচার থাকবে না। একইভাবে পল এনরিচ তিনি এরোপ্লেনের এবং রিভেটের সঙ্গে তুলনা করলেন কিসে, প্রথমে এরোপ্লেনকে ইকোসিস্টেম এবং রিভেটসকে স্পিসিসের সঙ্গে। তো প্রথমে দেখবেন যখন রিভেটসগুলোকে আমরা প্যাসেঞ্জার যদি সেগুলোকে একটা করে সরাতে থাকে তাহলে খুব একটা বেশি সমস্যা হবে না, কিন্তু যদি ওভার পিরিয়ড অফ টাইম যদি করতে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো সিস্টেমটাই ড্যামেজ হয়ে যাবে। এইভাবে রিভেট প্রপার হাইপোথিসিস পল এনরিচ বোঝানোর চেষ্টা করলেন কি, যে যদি আমরা দেখতে পাই কিছু রিভেটস রয়েছে ওখানে যেগুলো হচ্ছে কি খুবই মানে দরকারি, যেমন যদি উইংসের কোনো রিভেটস যদি লাগানো থাকে কিংবা কোনো ইঞ্জিনের যদি কোনো রিভেটস লাগানো থাকে সেগুলো যদি আমরা সরিয়ে দিই তাহলে কিন্তু সেখানে এরোপ্লেনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের এই পৃথিবীতেও তেমন অনেক কিছু ইম্পর্টেন্ট স্পিসিস রয়েছে, তারা যদি লস হয়ে যায়, তারা যদি আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আমরা জানি যে ইম্পর্টেন্ট যেরকম স্পিসিসকে আমরা কি বলি, যেমন কিস্টোন স্পিসিস। আমরা কিস্টোন স্পিসিস বলতে কী বুঝি, যে সকল স্পিসিস ধ্বংস হয়ে গেলে অন্যান্য স্পিসিসগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে, যদিও থাকে এরা খুব স্মল নাম্বার, কিন্তু তারা কিন্তু গ্রেট ইম্প্যাক্ট একটা ফেলে থাকে আমাদের এই ইকোসিস্টেমের উপর। বোঝা গেছে? এবার আমরা দেখব যে কজেস অফ বায়োডাইভার্সিটি, কী কারণে আমাদের বায়োডাইভার্সিটি আজকে লস হতে বসেছে। তো আমরা জানি যে শুধুমাত্র যে সিলেবাসগত কারণে পড়বো তা নয়, আমরা আমাদের এই জীবজগৎটাকে বাঁচিয়ে রাখতে গেলে জানতে হবে যে কীভাবে আমরা এই ডাইভার্সিটিটাকে রক্ষা করব, কারণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি যে নেসেসিটি আমরা জানি যে যেটা বায়োডাইভার্সিটি না থাকলে কিন্তু আমরা পাবো না। তো অবশ্যই আমাদেরকে এগুলো মন দিয়ে শুনতে হবে বা জানতে হবে। তো ফার্স্ট যেটা আমরা জানি যে হিউম্যান অ্যাক্টিভিটিস কারণে ম্যাক্সিমাম আমাদের বায়োডাইভার্সিটিগুলো লস হতে বসেছে, কারণ হিউম্যানের কারণে যত কিছু স্পিসিস তারা বিলুপ্তির পথে আজকে বসেছে। যেমন আমরা এখানে দেখব ডোডো পাখি। ডোডো পাখি আমরা জানি যে ডোডো পাখি সবচেয়ে শান্ত পাখি, এরা উঠতে পারে না এবং এরা খুবই শান্ত, কেউ গেলে তার কাছে সে কিন্তু নিজেকে রক্ষা করার জন্য সরে যায় না, অনেকটা দাঁড়িয়ে থাকে আর কি, খুব বোকা পাখি হয়। এরা কিন্তু পুরো বিলুপ্তি হয়ে গেছে, এদেরকে আর দেখা যায় না। একইভাবে আচ্ছা আমরা কোথায় দেখতে পাই এটাকে, মরিশাসের ক্ষেত্রে। তারপর হচ্ছে কুয়াগা, যেমন হচ্ছে আফ্রিকায় অনেকটা জেব্রার মতন দেখতে, কিন্তু জেব্রা নয়, এটাও কিন্তু পুরো বিলুপ্তি হয়ে গেছে পৃথিবী থেকে। তারপর হচ্ছে কি থাইলেসিন, যেটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, অনেকটা এরকম দেখতে, ওটাও বিলুপ্তি হয়ে গেছে। তারপর হচ্ছে কি স্টিলার্স সি কাউ, যেটা রাশিয়াতে হচ্ছে কি ওই যে সমুদ্রের তলদেশে, এরা কিন্তু খুব শান্ত হয়, লার্জ আকারের হয়, তারা কিন্তু অনেক বিলুপ্তি হয়ে চলে গেছে। একইভাবে টাইগারের 3টি স্পিসিস রয়েছে, যেমন বালি, জাওয়ান আর হচ্ছে ক্যাসপিয়ান। এই 3টি টাইগারের স্পিসিস আমাদের পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে গেছে। বালি টাইগারটাকে অনেকটা এইভাবে দেখতে হয়, তারপর জাওয়ান টাইগার এইভাবে দেখতে হয়, ক্যাসপিয়ান টাইগার এইভাবে দেখতে হয়। এরা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্তি ঘটে গেছে। এবার দেখব আমরা যে হিউম্যান অ্যাক্টিভিটির কারণে আর কি কি ক্ষতি হতে পারে। যেমন হিউম্যান অ্যাক্টিভিটির জন্য বর্তমানে বার্ডের স্পিসিস প্রায় 12% বিলুপ্তির পথে বসেছে, 23% ম্যামেলস বিলুপ্তির পথে বসেছে, তারপর 32% এমফিবিয়ান্স বিলুপ্তির পথে বসেছে, এবং সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হতে বসেছে সেটা হচ্ছে কি 31% জিমনোস্পার্ম আমাদের পৃথিবী থেকে বিলুপ্তির হতে চলেছে। সেটা কারণ কি না, হিউম্যান অ্যাক্টিভিটিস, আমাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের জন্য
আমাদের এই পৃথিবী থেকে এতগুলো স্পিসিসগুলো তারা বিলুপ্তির পথে বসেছে। তো মেজর কারণ হিসাবে আমার এখানে দেখানো হয়েছে যেগুলো, সেগুলোকে বলা হয় এভিল কোয়াড্রেট। এই এভিল কোয়াড্রেটের কারা কারা পড়ে, যেমন হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লোরেশন, এলিয়েন স্পিসিস ইনভেশন আর হচ্ছে কো এক্সটিনশনস। এই পয়েন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এইসব কারণে পৃথিবী থেকে বিলুপ্তি হতে চলেছে বিভিন্ন রকম স্পিসিসগুলো। ফার্স্ট এখানে বলেছে যে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। আমরা জানি যে মানুষের ওভার পপুলেশনের কারণে আমরা কি করেছি, এখানে যখন রাস্তা তৈরি করার জন্য পুরো এখানে এক সাইডের যে জঙ্গলটা ছিল ফরেস্টটাকে আমরা পুরো ধ্বংস করে দিয়েছি। আবার এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে একটা ভালুক শিকারের জন্য তার বাচ্চা কাচ্চাকে নিয়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা কি করেছি, এই জঙ্গলের মাঝখানে একটা বড় রাস্তা তৈরি করে দিয়েছি। সে বুঝতেই পারছে না যে রাস্তা কীভাবে পার করবে বা এটা কী ধরনের যা জিনিস, তো সে কিন্তু এইভাবে সংগ্রাম করছে। তাহলে এটার কারণ কেন না, আমাদের বসতি এবং রাস্তাঘাটের কারণে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমরা হ্যাবিটেট লস করে দিয়েছি এবং ফ্র্যাগমেন্টেশন করে দিয়েছি, যার কারণে স্পিসিসগুলো বিলুপ্তির পথে চলে এসেছে। এছাড়া আমরা জানি যে বৃক্ষ আমরা ছেদন করে দিই, কিংবা হচ্ছে কি ডিফরেস্টেশন করার জন্য আমরা এখানে কি করি, পুরো জঙ্গলটাকে আগুন লাগিয়ে দিই। তখন আমরা ভাবি না যে এখানে বায়োডাইভার্সিটি লস হতে বসেছে। একইভাবে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে ফ্র্যাগমেন্টেশন অফ হ্যাবিটেটের কারণে ফরেস্ট ল্যান্ড সারাউন্ডেড বাই দ্য ক্রপল্যান্ডস, অর্কিডস, প্লান্টেশনস অ্যান্ড আরবান এরিয়া, এইগুলো কী হতে চলেছে না আস্তে আস্তে করে সব বিলুপ্তির পথে চলে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এমএলসটা আমরা দেখতে পাচ্ছি, যেমন আমাদের ভারতে দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। আমরা জানি এটা রাজস্থানের কাছাকাছি অঞ্চলে পাওয়া যেত, এরাও উঠতে পারে না, এরা ওই মানে ধান খেতে বা কোনো হচ্ছে কি শস্য ক্ষেত্রে তারা ছোটাছুটি করে। তো এখানে কিন্তু তাদের সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকছে। তো তাদেরকে এখানে রেড ডাটা বুকতে ক্রিটিক্যাল পোর্শনে রেখেছে, অর্থাৎ থ্রেটেন স্পিসিস হিসাবে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড হিসাবে এখানে রাখা হয়েছে, কারণ এরা পুরো বিলুপ্তির পথে বসেছে। কিছুটা প্রজাতি রয়েছে এদের এখনও। এরপর দেখানো হয়েছে যে হ্যাবিটেট লস অফ ফ্র্যাগমেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে ট্রপিক্যাল রেন ফরেস্ট আগে ছিল 14%, এখন সেটা পৌঁছে গেছে কত 6%। বাকিটা কিন্তু আমরা হিউম্যান অ্যাক্টিভিটির কারণে ওটাকে লস করে দিয়েছি। তো আমাজন রেন ফরেস্টের ক্ষেত্রে সোল আর্থ ছিল অনেকটা বেশি ছিল, যেটা আমরা কি বলি লাংস অফ দ্য প্ল্যানেট, আমাদের এই পৃথিবীর হচ্ছে কি ফুসফুস, যেটা ইট প্রবাবলি হারবারাড মিলিয়নস অফ স্পিসিস। সেখানে অনেক স্পিসিস পাওয়া যেত। টুডে ইট বিং কাট অ্যান্ড ক্লিয়ার্ড ফর কাল্টিভেশন। তারপর হচ্ছে কি তোমার সবিনস অ্যান্ড হচ্ছে কি ডেভেলপিং গ্রাসল্যান্ডস। তাহলে আমরা কি করেছি, ওগুলোকে পুরো কেটে পরিষ্কার করে সেখানে বসতি কিংবা কাল্টিভেশন করার চেষ্টা করেছি। একইভাবে আমরা যদি দেখি যে ওভার এক্সপ্লোশনের কারণে কিন্তু অনেক সময় কি হয়, স্পিসিস ডাইভার্সিটি লস হয়ে থাকে। কজেস অফ ডাইভার্সিটি লসেস কী হয়, এক্সেসিভ এক্সপ্লোরেশন অফ স্পিসিস whether a plant or animal produces its population size and makes it vulnerable to extinction। তাহলে ওভার এক্সপ্লোশনের কারণে একটা স্পিসিস কী করছে, সে এক্সটিনশনের কাছাকাছি চলে যাচ্ছে, যেমন শেল্টার সিকাও, প্যাসেঞ্জার পিজিয়ন। তাহলে এই জিনিসগুলো আগে যেটা ছিল সেটা ওভার এক্সপ্লোশনের কারণে তারা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্তি ঘটছে। নেক্সট আমরা দেখতে পাবো মেনি মেরাইন ফিশেস পপুলেশন আর ডিক্লাইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ওভার হারভেস্টিং। তাহলে যখন আমরা জলাশয়ে মাছের জন্য হচ্ছে কি সন্ধান করা হয়, তখন কিন্তু কি হয় না, সমুদ্রতে এই প্রচুর পরিমাণে হারভেস্টিং করার কারণে কিছু স্পিসিস কিন্তু এইভাবে বিলুপ্তি হয়ে গেছে। আবার সাম কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস, যেগুলোকে আমরা আসবাবপত্র তৈরি করতে কাজে লাগাই, সেগুলো কিন্তু কি হয় আস্তে আস্তে করে এন্ডেঞ্জার্ডের পথে চলে যাচ্ছে। এবার দেখব আমরা এলিয়েন স্পিসিস ইনভার্সন, অর্থাৎ কোনো স্পিসিস বাইরে থেকে এসে যখন কোনো জায়গায় ইন্ট্রোডিউস হয়, সে কী করবে, যদিও সে দেয়ার কমার্স ইকোনমিক্যাল ইউজেস রয়েছে, তবুও সে কী করবে, এসে সেখানকার যে লোকাল স্পিসিসগুলো রয়েছে তাদেরকে কিন্তু সব ধ্বংস করে দেয় বা তাদেরকে কিন্তু আউট করে দেয়। এটাকে আমরা কি বলে থাকি, এলিয়েন স্পিসিস বলে থাকি। যেমন ইকোর্নিয়া, এছাড়া রয়েছে ল্যান্টেনা ক্যামেরা, পার্থেনিয়াম, নীল পার্চ বলে একটা মাছ রয়েছে, নীল মানে নদীতে দেখা যায়, নীল নদীতে পাওয়া যায়। এটা খুবই একটা কমার্শিয়ালি এটা হচ্ছে ফিশ, যেটা হচ্ছে কি এখান থেকে ওমেগা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। যাই হোক না কেন, এগুলো সব হচ্ছে কি ইনভেসিভ স্পিসিস। এরা কি করে না, স্থানীয় যে স্পিসিসগুলোকে সব ধ্বংস করে দিয়ে তার জায়গায় নিজের স্থান অধিকার করে নেয়। একইভাবে আমরা দেখব কজেস অফ বায়োডাইভার্সিটি হিসাবে কো এক্সটিনশনস। তো সার্টেন অব্লিগেট মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ এক্সটিন্স ইন নেচার। ঠিক আছে, আমাদের এই মানুষের কার্যকলাপের জন্য দ্বারা এই কো এক্সটিনশন জিনিসটা
চলে যাচ্ছে। কেন না, তারা আর ওই যেমন একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে প্রোনুবা ওয়েবস এবং উক্কা। তাহলে উক্কা গাছের সঙ্গে একটা ওয়েবস যেটা বলতা, সে কিন্তু কোএক্সটেনশন করে রয়েছে, বাইরে থেকে বোঝা যায় না। কেন, তারা একে অপরকে কোএক্সটেন্ড করছে। তো এক্সটেনশন অফ দ্য one will automatically causes extinction of the other. তো similar, if a host fish become extinct, all parasite exclusively found it will also become extinct. তাহলে যদি কোনো হোস্ট ফিশ যদি বিকাম এক্সটেন্ড হয়ে যায়, তাহলে তার প্যারাসাইট যেগুলো থাকবে তারা কিন্তু আর থাকবে না। বোঝা গেছে? তাহলে কোএক্সটেনশনের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যদি একটা স্পিসিস আরেকটি স্পিসিসের মধ্যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপে পার্টিসিপেট করে, যদি একটা স্পিসিস এক্সটেনশনের কারণে বিলুপ্তি হয়ে যায়, তাহলে কিন্তু তার প্যারালালি তার সঙ্গে যে রিলেশনশিপে যে স্পিসিসটা ছিল সেও কিন্তু পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যাবে। এইভাবে আমরা দেখব নেক্সট ডিস্টারবেন্স অ্যান্ড ডিগ্রেডেশনস। তাহলে আমরা কি করি না, অনেক সময় ন্যাচারাল কিংবা ম্যানমেড আমরা ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করি, যার কারণে কিন্তু অনেকটাই এলাকা পুরো পুড়ে যায় বা পুরোটাই নষ্ট হয়ে যায়। নেক্সট আমরা দেখব আদার কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস। তাহলে আমরা যদি আদার্স কিছু দেখি, তাহলে দেখতে পাবো কি না, আমরা কি করি, বসবাসের তাগিদে কিংবা বাসস্থানের তাগিদে কিংবা আসবাবপত্র তৈরি করার কারণে আমরা কি করতে পারি, কমার্শিয়ালি অনেক প্রোডাক্টগুলোকে কেটে ফেলি, যার কারণে কিন্তু বায়োডাইভার্সিটি অনেকটাই লস হয়ে যায়। নেক্সট হচ্ছে পলিউশন ক্ষেত্রে আমরা কি করি, এগ্রিকালচার ফিল্ডে আমরা যাতে হচ্ছে কি ইনসেক্টকে দমন করার জন্য, এগ্রিকালচারের মানটাকে বাড়ানোর জন্য আমরা পলিউশন কন্ট্রোল করার জন্য পেস্টিসাইড মানে ইনসেকটিসাইড ইউজ করি। সেই ইনসেকটিসাইড দ্বারা পলিউশন তৈরি হয়। আবার অনেক সময় আমরা বিভিন্ন রকম শিল্প কলকারখানাতে সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম পলিউশন ক্রিয়েট করি, যার কারণে কিন্তু বায়োডাইভার্সিটি লস হতে বসেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লিড অ্যান্ড আদার্স টাইপস অফ হেভি মেটালস প্রডিউস ওয়াটার বডিজ, যেগুলো আমরা শিল্পতে প্রডিউস করছি, সেগুলো কিন্তু তারা যখন ওয়াটার সারফেসে যাচ্ছে, তারা কিন্তু একটা জলজ যে প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু তাদেরকে এক্সটিংশন করে দিচ্ছে। এবার রেডিয়েশনও অনেকটাই দায়ী, যেগুলো হচ্ছে কি প্ল্যান্টস অ্যানিমেলস লসের জন্য। নেক্সট আমরা দেখব ইন্টেন্সিভ এগ্রিকালচার। অনেক সময় আমরা কি করি, যে ফরেস্টগুলোকে সব সাফ করে তার জায়গায় আমরা এগ্রিকালচার করার চেষ্টা করি। তাহলে সেই জায়গায় যে ফরেস্টটা ছিল বা ওয়েটল্যান্ড ছিল বা গ্রাসল্যান্ড ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে বিলুপ্তি চলে যাচ্ছে, আর আমরা সেখানে কী করছি, এগ্রিকালচার ফিল্ড তৈরি করে দিচ্ছি। এইসব কারণে বায়োডাইভার্সিটি লস হতে বসেছে। তো আদার যে কারণ বলেছে এখানে, জেনেটিক ডাইভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি কি এখানে ভালনারেবলস দ্য ক্রপ প্ল্যান্টস সাডেন অ্যাটাক দ্য প্যাথোজেন্স। যদি কোনো কারণে প্যাথোজেন এখানে অ্যাটাক করে কোনো ফিল্ডে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো কি বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাবো আমরা ফরেস্ট্রি, অর্থাৎ দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু গ্রো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ট্রি টুগেদার, শাল, টিক, এগুলোকে শুধুমাত্র আমরা কাল্টিভেশন করার চেষ্টা করি, বাকি যে স্পিসিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করে দিই। অর্থাৎ যে কমার্শিয়ালি ইউজফুল যে ট্রিগুলো রয়েছে সেগুলোকে আমরা প্ল্যান্টেশন করার চেষ্টা করি, যার কারণে বাকি স্পিসিসগুলো সব বায়োডাইভার্সিটিভাবে লস হতে বসেছে।